আসসালামু আলাইকুম। মেহেদী হাসান খান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আর শুরুতে উপস্থাপন করছি সংবাদ শিরোনাম। অর্ধেক যাত্রী নিয়ে চালু হলো দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ। যাত্রীদের স্বস্তি, জরুরি প্রয়োজন ছাড়া রেল ভ্রমণ না করার আহ্বান রেলমন্ত্রীর। এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস, সমুদ্র বন্দরের 2 নম্বর হুঁশিয়ারি সংকেত। বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা কম, জানালেন দুর্যোগ প্রতিমন্ত্রী। দেশে করোনা একদিন আরো 25 জনের মৃত্যু শনাক্ত, 1441। সংক্রমণ বাড়ায় কাল থেকে চাঁপাই নবাবগঞ্জে 7 দিনের লকডাউন। নির্বাচনের আগ্রহ হারিয়েছে বিএনপি, দাবি সেতু মন্ত্রীর। রোজিনার মুক্তিতে খুশি নয়, মন্তব্য তথ্যমন্ত্রী। বাইরের মদদে ক্ষমতায় অভিযোগ মির্জা ফখরুলের। বলছিলাম সংবাদ শিরোনামগুলো। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভি সোমবারের বিশেষ আয়োজন দৃষ্টির আড়ালে। এবারে পুরো খবর। লকডাউন ও বিধিনিষেধের টানা বন্ধ থাকার পর প্রাণ চাঞ্চল্য ফিরে এলো রাজধানীর বাস টার্মিনাল ও রেল স্টেশনে। দীর্ঘ বিরতির পর অর্ধেক আসন ফাঁকা রেখে শুরু হলো বাস ও ট্রেন চলাচল। সকাল থেকে এসব গণপরিবহনের গন্তব্যে যাতায়াত করছেন যাত্রীরা। জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন যাত্রা না করেন, সেই আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। বিস্তারিত টেনি ত্রঙের রিপোর্টে। সুনসান থাকা বাস টার্মিনালগুলো ফের মুখর যাত্রীদের পদচারণায়। ফিরে এসেছে ব্যস্ততা। করোনা সংক্রমণ রোধে এতদিন বন্ধ থাকা আন্তজেলা বাস আবার চলাচল শুরু করেছে। অর্ধেক আসন ফাঁকা রেখেই চলছে দূরপাল্লার বাস। তবে যাত্রীদের গুনতে হচ্ছে 60% বেশি ভাড়া। সুরক্ষার কথা বিবেচনায় তাতে আপত্তি নেই যাত্রীদের। পাশে আমাদেরকেও এগিয়ে আসতে হবে, স্যাক্রিফাইস সরকারও করতে হবে, আমাদেরকেও করতে হবে, জনগণদেরও করতে হবে। ভোগান্তিটা কমলো, এটাই হচ্ছে মেইন বিষয়। আগে বাস ছিল না, রাস্তাঘাটে কষ্ট করছি, এখন বাসে আসে, ভালো হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা আছে, ডাবল সিট নিয়ে তো আমরা আসছি, তাই না? এর জন্য তো আমাদেরকে ভাড়া একটু বেশি গুনতেই হবে। স্বাস্থ্যবিধির বিষয়ে কর্তৃপক্ষও তৎপর। মাস্ক ছাড়া কাউকে বাসে উঠতে দেয়া হচ্ছে না, আর ওঠার আগে যাত্রীদের হাতও করা হচ্ছে পরিষ্কার। আমরা অবশ্যই স্ট্রিক্ট থাকবো, যেহেতু আমাদের পরিবহন চালাতে হবে। আর পরিবহন চালাতে গেলে আমাদের তাদেরকে এই মাস্কের কথাটা সবসময় বলতে হবে। নির্দেশনা কার্যকরে তদারকিতে মাঠে রয়েছে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত। বাস চালক, বাসদের সুপারভাইজার, যাত্রী, পুরো পরিবহন সেক্টরটাই স্বাস্থ্যবিধি অনুসরণ করে যাত্রী পরিবহন করছে কিনা সেটা দেখছি। বাস টার্মিনালের মতো কমলাপুর রেল স্টেশনেও ভিড় করছেন যাত্রীরা। সকাল থেকেই বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। ট্রেনেও 2 সিটে একজন যাত্রী, তবে বাসের মতো গুনতে হচ্ছে না অতিরিক্ত ভাড়া। আপাতত কাউন্টারে টিকিট বিক্রি হচ্ছে না, মিলছে শুধু অনলাইনে। আপাতত ভালো দেখতেছি, ইনশাল্লাহ খুবই ভালো। ভালো হয়, আমাদের ভালো হয়, সংক্রমণ নিয়ন্ত্রণে আসতে পারে। যদি আরো আগে সরকার করতো, এইভাবে অনলাইনে টিকিট কাটা হতো, তাইলে মানুষের অনেক ভোগান্তি কম হইতো, আর আমাদেরও আর কি স্বস্তি পাইতাম। মোটামুটি ভালো, এটা খারাপ কিছু হয় নাই, কারণ দেশে করোনার যে পরিস্থিতি, তার জন্য এই সিস্টেমটা ঠিক আছে। কমলাপুর স্টেশন পরিদর্শনে এসে রেলপথ মন্ত্রী জানান, আগামী কয়েকদিন জরুরি প্রয়োজন ছাড়া ট্রেন যাত্রা নিরুৎসাহিত করতেই শুধুমাত্র অনলাইনে টিকিট দেওয়া হচ্ছে। টিকিট ছাড়া কেউ প্ল্যাটফর্মে আসতে পারবে না, কারণ এখানে এসে এই যে টিকিটের লাইনে দাঁড়িয়ে এই যে স্বাস্থ্যবিধি বা হুড়োহুড়ি এইটা যাতে অ্যাভয়েড করা যায়, সেই জন্যই কিন্তু আমরা আস্তে আস্তে করে কিন্তু 50 ভাগে উন্নতি করেছি, এবং আস্তে আস্তে আমরা 100 ভাগে যাব। করোনা সংক্রমণ কমে আসলে ট্রেনের সংখ্যা বাড়বে বলেও জানান নুরুল ইসলাম সুজন। ড্যানি দ্রং, মাই টিভি, ঢাকা। এদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় চলাচল শুরু করেছে সারা দেশের যাত্রীবাহী লঞ্চ। সদরঘাট সহ ছোট বড় নদী বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য। তবে প্রথম দিনে যাত্রী ছিল কম। বেশিরভাগ নৌযানে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করলেও ঢাকার নদী বন্দরে প্রবেশে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। বিআইডব্লিউটিএ বলছে সচেষ্ট তারা। প্রতিবেদন মাহবুব সৈকতের। টানা ৪৯ দিন পর আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে ঢাকা নদীবন্দর সদরঘাটে। দেশের বিভিন্ন গন্তব্যের যাত্রী নিয়ে এসেছে লঞ্চ, আবার ছেড়েও গেছে। অধিকাংশ যাত্রী মাস্ক পরা। লঞ্চে ওঠার সময় দেয়া হয় স্যানিটাইজারও। সুরক্ষা আমাদের হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়েছে। এখন পর্যন্ত যতটুকু আছে স্বাস্থ্যবিধি দেখা দিচ্ছে।
তাপমাত্রা পরিমাপ করে যাত্রীদেরকে আমরা লঞ্চে উঠাচ্ছি। একটা জাহাজে অনেক জায়গা যদি আমরা 50% নেই তাহলে কেউ গায়ে কেউ লাগবে না। যাত্রী কম থাকলেও দীর্ঘদিন পরে নৌযাত্রায় স্বস্তির কথা জানান তারা। বেড়াতে যাচ্ছি নানা বাড়িতে, মামার বিয়ে। লঞ্চে তো অবশ্যই কমফোর্ট। লঞ্চ অনেক সুবিধা, টাকাও সেভ হয়। এতদিন যারা আটকে ছিলেন প্রথম দিনে তারাই গেছেন বেশি। দেশে যাই না ঈদে, বা হঠাৎ বলতেছে যে লজ ছাড়ছে, সবকিছু ছাড়ছে, লকডাউন ছাড়ছে, এখন আসো। ঈদের আগে যেতে পারি না, পরে যেতেছি, আর কিছু না। ঈদে যাইতে পারি না, বা আম্মা আছে, ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে বাড়ি, এই লঞ্চ কবে খোলে এই জন্য অপেক্ষায় ছিলাম। লিচু আম নিছি, বুড়ো মানুষ তো, সেই জন্য নতুন ফল ঈদ ওই ঢাকা বয়ে করা হয়েছে কোনো রকম, মা বাবার যাইতে পারিনি। কেবিন ছাড়া যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত 60% ভাড়া আদায় করা হয়। যদিও এ নিয়ে ছিল যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। ভাড়া তো অবশ্যই বাড়ানো হচ্ছে, এক্সেস তো ভাড়াটা তো অবশ্যই অতিরিক্ত হয়ে গেছে। ঘাটে প্রবেশ টিকিট কাটায় উপেক্ষিত স্বাস্থ্যবিধি, দেয়া হয়নি স্যানিটাইজার। সংশ্লিষ্টরা দুষছেন জনবল সংকটকে। দেখতেছেন আপনারা টিকিট ছিটতেছে এবং রাজস্ব কালেকশন ক্ষতি হবে। ঘাট টিকিটটা আমরা চাই এটা বন্ধ রাখার জন্য। করোনা হিসাবে হয়তো বন্ধ রাখলে মনে হয় যে ভালোই হইতে পারে। যদিও স্বাস্থ্যবিধি রক্ষায় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালকের। হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়েছে তাদেরকে, আমাদের গেটেও হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করা হয়েছে এবং প্রত্যেকটি লঞ্চেও হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করা হয়েছে। এই প্রক্রিয়া আমরা যাত্রীদেরকে প্রবেশ করার চেষ্টা করেছি। করোনা সংক্রমণের প্রথম ধাপের সময় সদরঘাটে জীবাণুনাশক ট্যানেল থাকলেও এবার তার কোনো অস্তিত্বই নেই। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। এবারে আবহাওয়া পরিস্থিতি। শক্তি সঞ্চয় করে আরও ঘনীভূত হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ইয়াসে পরিণত হয়েছে। বর্তমান গতিতে আগাতে থাকলে দেশে ঘূর্ণিঝড়টির প্রভাব পড়ার সম্ভাবনা কম। তবে ইয়াসের কারণে দেশে ঝড়ো হওয়ার পাশাপাশি উপকূলে বৃষ্টি ও নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এসব তথ্য জানান আবহাওয়াবিদ বজলুর রশিদ। আরও তথ্য শিউলি রোজার। ঘণ্টায় ঘণ্টায় শক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। আগামী বুধবার ভারতের উড়িষ্যা পশ্চিমবঙ্গ হয়ে দেশের খুলনা উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ইয়াস। ইয়াস বর্তমানে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত। এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে কিছুটা অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটা মেন বডিটা দেখা যাচ্ছে যে উড়িষ্যার প্যারাদ্বীপ এবং সাগর আইল্যান্ড, ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে দিয়ে ক্রস করতে পারে এবং বাংলাদেশে কিছু অঞ্চল পেতে পারে, বিশেষ করে আপনার খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এইসব জায়গাতে কিছু প্রভাব পড়তে পারে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মঙ্গলবার সন্ধ্যার পর দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ। আমরা আশা করছি কালকে থেকে মেঘ চলে আসবে এবং কোনো কোনো জায়গায়, বিশেষ করে দক্ষিণাঞ্চলে কালকে হয়তো কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে। আর যেটা হবে হয়তো আপনার 26 তারিখে সারাদিনই দেশে অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তাপমাত্রা আপনার অনেক নেমে যাবে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেতের পরিবর্তে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে বলে জানান আবহাওয়াবিদ বজলুর রশিদ। অনেক সময় কিছুটা বাঁক নিতে পারে, তো এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে ওই ধরনের সম্ভাবনা নাই। তবে আমরা ওয়াচ করছি, যদি কোনো কারণে এই ধরনের সিচুয়েশন হয় সাথে সাথে আমরা সিগন্যালকে পরিবর্তন করতে পারি এবং আপনাদের সাথে সাথে জানিয়ে দেবো। শিউলি রোজা, মাই টিভি, ঢাকা। কালকে কিছু কিছু জায়গায় মেঘ চলে আসবে। বর্তমান গতিবেগ অব্যাহত থাকলে ঘূর্ণিঝড় ইয়াস বাংলাদেশ উপকূলে আঘাত হানার সম্ভাবনা খুবই কম। তবে ঘূর্ণিঝড়ের কারণে দেশে ঝড়ো হওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। দুপুরে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলার সরকারি প্রস্তুতির বিষয়ে সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি এইসব তথ্য জানান। প্রতিমন্ত্রী আরও বলেন, ঘূর্ণিঝড় ইয়াস পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সব আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। এবং এটির যে অক্ষাংশ দ্রাঘিমাংশ বিবেচনা করে এটার যে অবস্থান আছে, এটা উড়িষ্যার উপকূল থেকে 500 কিলোমিটার এবং বাংলাদেশের উপকূল থেকে 500 কিলোমিটার দূরে অবস্থান। বাংলাদেশ থেকে 605 কিলোমিটার দূরে এর অবস্থান এবং এর দিকটা হলো উত্তর পশ্চিমাংশে সরাসরি উড়িষ্যার দিকে। যদি এর গতিপথ একই রকম থাকে তাহলে বাংলাদেশ উপকূলে
আপাতত এর ক্ষতির কোনো প্রভাব হবে না বলে আমরা আশা করছি। ঘূর্ণিঝড় ইয়াসের সতর্কতায় উপকূলীয় এলাকায় জানমালের ক্ষয়ক্ষতি রোধে এরই মধ্যে কাজ শুরু করেছে জেলা ও উপজেলা প্রশাসন। জেলেও তীরবর্তী বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্র নদীতে না যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। একই সঙ্গে প্রস্তুত রাখা হয়েছে আশ্রয়কেন্দ্র, শুকনো খাবার ও ঔষধ। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নূর মোহাম্মদ। ঘূর্ণিঝড় ইয়াসের সতর্কতায় এভাবেই মাইকিং করে জেলে ও বেড়িবাঁধে বসবাসকারীদের নির্দেশনা দিচ্ছেন ভোলার কোস্টগার্ডের সদস্যরা। জেলা প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। বাগেরহাটে ৩৪৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন। যদিও সিডর আইলার মতো এবারও উপকূলের মানুষ চিন্তিত। জরুরি ভিত্তিতে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য ঝড়ের কারণে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ স্থানে সরে আসতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে কক্সবাজারে বেড়েছে বাতাস আর সাগরের ঢেউ। ইয়াসে ক্ষয়ক্ষতি রোধে সব ধরনের ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। বরগুনায় প্রস্তুত রাখা হয়েছে ৬৪০টি আশ্রয়কেন্দ্র। এছাড়া প্রতিটি উপজেলায় গঠন করা হয়েছে মেডিকেল টিম, খোলা হয়েছে ৩টি কন্ট্রোল রুম। যশোরের ৮ উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসাকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগ পরবর্তী প্রস্তুতি হিসেবে ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, জরুরি ওষুধ মজুদ রেখেছে জেলা প্রশাসন। এছাড়াও সবগুলো উপকূলীয় এলাকায় স্থানীয় প্রশাসন জানমালের নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে। নির্দেশনা দেয়া হলে এসব এলাকার বাসিন্দাদের তাৎক্ষণিক আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়ার আহ্বান জানানো হচ্ছে। নূর মোহাম্মদ, মাই টিভি। করোনা প্রসঙ্গ। দেশে করোনায় একদিনে আরও ২৫ জন মারা গেছেন। এই নিয়ে করোনায় মারা গেছেন ১২,৪০১ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু কমলেও বেড়েছে নতুন শনাক্তের সংখ্যা। একই সময়ে নতুন শনাক্ত হয়েছে ১,৪৪১ জন। ২৪ ঘন্টায় করোনার নমুনা সংগ্রহ হয়েছে ১৮,৩৩৫টি, পরীক্ষা হয়েছে ১৭,৬৮৩টি। টেস্টের তুলনায় এই সময়ে শনাক্তের হার ৮.১৫%। এদিকে চাঁপাইনবাবগঞ্জে হু হু করে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ২৪ ঘন্টায় রাজশাহীর পিসিআর ল্যাবে পাঠানো ৯৫ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ৫২ জনের করোনা শনাক্ত হয়। এতে শনাক্তের হার দাঁড়ায় ৫৫%। এদিকে জেলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দুপুরে জেলা প্রশাসন জরুরি বৈঠকে আগামীকাল মঙ্গলবার থেকে ৭ দিন চাঁপাইনবাবগঞ্জে সর্বাত্মক লকডাউনের ঘোষণা জেলা প্রশাসক মোহাম্মদ মঞ্জুরুল হাফিজের। তিনি জানান, জরুরি পরিষেবা ছাড়া সকল যানবাহন ও ট্রেন চলাচল বন্ধ থাকবে। বর্তমানে জেলার শিবগঞ্জ উপজেলার অনেক মানুষ সর্দি জ্বর আক্রান্ত হলেও করোনা আতঙ্কে নমুনা পরীক্ষা না করিয়ে অসুস্থ শরীরেই অবাধে চলাচল করায় করোনা দ্রুত ছড়িয়ে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাম্প্রতিক সব নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি এখন নির্বাচনের আগ্রহ হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তিতে খুশি নয় বিএনপি। পৃথক সভায় তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবির। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। স্বভাবসুলভ, নেতিবাচক নির্বাচন ব্যবস্থা নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাব দেন তিনি। দেশের নির্বাচন ব্যবস্থা আসলে ভেঙে পড়েনি, ভেঙে পড়েছে বিএনপি। আন্দোলনেও নির্বাচনে ব্যর্থ হয়ে এখন তারা সরকার ও নির্বাচন কমিশনের উপর দায় চাপাচ্ছে। এদিকে সচিবালয়ে নিজ নির্বাচনী এলাকায় একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সাংবাদিক রোজিনা ইসলামের জামিন ইস্যুতে বিএনপির বক্তব্যের সমালোচনা করেন তিনি। রোজিনা ইসলামের মুক্তির পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বক্তব্য দিয়েছে, এতে মনে হচ্ছে রোজিনা ইসলামের মুক্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ বিএনপি খুশি হয়নি, বরং তারা চেয়েছিল রোজিনা ইসলাম আরও কিছুদিন কারাগারে থাক।
তাহলে তো তাদের জন্য রাজনীতি করাটা একটু সুযোগ হতো। ইসরায়েল ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। কোনোভাবেই এতে ইসরায়েলের উল্লসিত হওয়ার কোনো কারণ নেই, কারণ ইসরায়েলের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা নাই। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। জনগণের ম্যান্ডেটবিহীন বর্তমান সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের জনগণের বদলে সীমান্তের বাইরের ক্ষমতাবানদের তুষ্ট করতে ব্যস্ত বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সরকার ফিলিস্তিন নাগরিকদের উপর ইসরায়েলি হামলার বিরুদ্ধে দায় সারা গোছের বিবৃতি প্রদানের মাধ্যমে নিজেদের দায়িত্ব সীমাবদ্ধ রেখেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। ফিলিস্তিন নাগরিকদের ওপর ইসরায়েলি হামলার বিরুদ্ধে কেবলমাত্র একটি দায়সারা গোছের বিবৃতি প্রদানের মধ্যেই নিজেদের দায়িত্ব সীমাবদ্ধ রেখেছে। এমনকি ইসরায়েলি বিমানের মুহুর্মুহু হামলা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপে যখন ফিলিস্তিনের গাজা নগরী মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে, ঠিক সেই সময় বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে দেওয়া হয়েছে, যা হতাশ করেছে গোটা বিশ্ব বিবেককে। সংবাদের এই পর্যায়ে দৃষ্টির আড়ালে একের পর এক ট্র্যাজেডি ঘটলেও পুরান ঢাকা থেকে সরছে না কেমিক্যাল গোডাউন। তবে স্থানান্তরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। কবে সরবে বিপজ্জনক কেমিক্যাল গোডাউন, এ নিয়ে মাই টিভি সংবাদের সাপ্তাহিক বিশেষ আয়োজন দৃষ্টির আড়ালে বিস্তারিত জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। 2010 সালে নিমতলী ট্র্যাজেডি, এরপরেই চকবাজার চুরি হত্যার আগুনের পুনরাবৃত্তি, ছোট বড় আরও একাধিক অগ্নি দুর্ঘটনা, সর্বশেষ আরমানিটোলায় হাজী মোসা ম্যানশনের কেমিক্যাল গোডাউনে আগুনে হতাহতের ঘটনা। পুরান ঢাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও এখনও স্বর্ণ হয়নি ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গোডাউন ও প্লাস্টিকের কারখানা। কেমিক্যাল কারখানা না সরানোই প্রতিনিয়ত আতঙ্ক থাকছে পুরান ঢাকাবাসী। অনেক অসাবধানতার কারণে অনেক বিভিন্ন কারণে এখানে আগুন লাগছে। যেখানে আগুন লাগে সেখানে কেমিক্যালের সূত্রটা চলে আসে। এইগুলা যদি আর একটু তৎপরতা বাড়ায় তাহলে হয়তো সম্ভব আগুনগুলা করা। প্রতিটি অগ্নিকাণ্ডের পরই কেমিক্যাল গোডাউন স্থানান্তরের বিষয়টি আলোচনায় আসে। তারপরও কেন সরানো হচ্ছে না? স্থানান্তরের চেয়ে সাবধানতা অবলম্বনকেই বেশি গুরুত্ব দিতে চান ব্যবসায়ীরা। কেমিক্যাল ছাড়াও আরো অনেক কারণে আগুন লাগে, কিন্তু হাইলাইট হয় কেমিক্যাল। এখন অপব্যবহার আমরা কি অপব্যবহার করছি না ব্যবহার করছি, সেটা হলো মনিটরিং এর ব্যাপার, সেটা গভর্নমেন্টের দায়িত্ব। যে আগুনটা কি কেমিক্যাল থেকে লাগছে না অন্য কোথাও থেকে লাগছে, তারপরে আপনারা বলেন। ঢালাও ভাবে তো দুই দিয়ে লাভ হবে না। গভর্নমেন্ট যদি চায় তাহলে সমস্যার সমাধান করতে কোনো সময় লাগবে না। তবে কেমিক্যাল গোডাউন না সরালে পুরান ঢাকায় দুর্ঘটনা ঘটতেই থাকবে বলে মনে করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স নেতা আদিল মোহাম্মদ। এই রাসায়নিক গুদামগুলো সরিয়ে নেওয়ার জন্য এই প্রকল্পগুলো অনেক ধিমে তালে চলছে এবং আমরা মনে করি এই প্রকল্পগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যে আমাদের যে কেমিক্যাল শিল্পপল্লী গড়ে তোলার যে সরকারি যে উদ্যোগ, সে উদ্যোগের খুব দ্রুত বাস্তবায়ন আমরা চাই। ডিএসসি কর্তৃপক্ষ বলছেন ইতিমধ্যে কেমিক্যাল ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স দেওয়া বন্ধ রাখা হয়েছে। ট্রেড লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আমরা যদি কোনো আবাসিক বাসভবনের মধ্যে যদি এগুলো সংরক্ষণ করে বা ঠিকানা করে, আমরা নতুন করে ট্রেড লাইসেন্স দিচ্ছি না, অথবা এই ধরনের যদি কোনো অভিযোগ আছে সেগুলো আমরা বাতিল করছি। পুরনো ঢাকার কেমিক্যাল সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানান ডিএসসির প্রধান নির্বাহী। পোস্তগোলা সেনানিবাসের পার্শ্ববর্তী একটা জায়গাকে নির্ধারণ করা হয়েছে, যেটাকে আপনার টেম্পোরারি শেড করে এগুলো কার্যক্রম এটা অলরেডি শুরু হয়েছে এবং আমরা আশা করি এটা আগামী 6 মাসের মধ্যে এটা সম্পন্ন হয়ে যাবে। পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরিয়ে নেওয়া হবে মুন্সিগঞ্জে। এরই মধ্যে প্রকল্পের কাজ এগিয়েছে, তবে আগামী বছর জুনের আগে স্থানান্তর সম্ভব নয়। আমরা আশা করতেছি জুন 2022 পর্যন্ত আমার প্রকল্পের মেয়াদ আছে। আমি জুন 2022-এর মধ্যে আমার প্রকল্প শেষ করার খুব সচেষ্ট থাকবো এবং আশা করি করতে পারবো। একের পর এক অগ্নিকাণ্ড, তবুও বাড়ছে পুরান ঢাকার রাসায়নিকের গুদাম ও প্লাস্টিক কারখানা। 5 সরকারি প্রতিষ্ঠান মিলে গত 11 বছরেও সরাতে পারেনি এইসব কেমিক্যালের গোডাউন। সবার প্রশ্ন, আর কত দুর্ঘটনা ঘটলে পুরান ঢাকা থেকে সরানো যাবে এইসব কেমিক্যালের গুদাম? জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। 13ই মে আখাউড়ায় পেট্রোলে পুড়িয়ে স্ত্রীকে হত্যা ও 19 মামলার আসামি মাইনুর ইসলাম ওরফে কাজল ভুইয়াকে জাফলং সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। দুপুরে সংবাদ সম্মেলনে সিআইডির ডিআইজি হাবিবুর রহমান জানান, মোটর সাইকেলের পেট্রোল স্ত্রীর গায়ে ঠেলে আগুন ধরিয়ে দেয় কাজল। হত্যাকাণ্ডের বিষয়টি সে স্বীকার করেছে বলেও জানান হাবিবুর রহমান।
তার স্ত্রীর সাথে পরকীয় সম্পর্ক রয়েছে এরকম সন্দেহের জের ধরে প্রায় তাদের মধ্যে ঝগড়া বিবাদ কলহ হতো। তখন তার ভাতিজা কন্টেনারে করে কেরোসিন তেল খুঁজে না পেয়ে মোটরসাইকেল থেকে কেরোসিন তেল এনে দেয় এবং সে সেটা দিয়ে আগুন ধরিয়ে দেয়। বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় 2 জন, গোমস্তাপুরে 2 জন সহ মোট 4 জনের মৃত্যু হয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে সদর ও গোমস্তাপুর উপজেলার 4 গ্রামে মৃত্যুর ঘটনাটি ঘটে। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, অনুপনগর বিলে কৃষিকাজ করার সময় রবিউল ইসলাম নামে একজন এবং সাবানিয়া গ্রামের লিচু কুড়ানোর সময় আলামিন নামের আরেকজন বজ্রপাতে মারা যান। গোমস্তাপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, বিকেলে নসিমন্দিনগর গ্রামের শাহিদা খাতুন এবং হুজুরাপুর গ্রামের লিলি খাতুন খুশি বৃষ্টির সময় বাড়ির কাছে আম কুড়ানোর সময় বজ্রপাতে মারা যান। নিহতদের পরিবারকে নির্ধারিত আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সম্প্রীতি ও সাহসের গান শিরোনামের এক ব্যতিক্রমধর্মী গানে কণ্ঠ দিলেন 2 বাংলার জনপ্রিয় 6 গুণী শিল্পী। বাংলাদেশ টেলিভিশনে ঈদ আনন্দ মেলার মাধ্যমে এই গানটির প্রচার শুরু হয়। গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ ও চন্দন সিনহা এবং ভারতের উষা উথুপ, জয় সরকার ও রাঘব চট্টোপাধ্যায়। গানটি লিখেছেন গীতিকার কবির বকুল, সুর করেছেন ইমন খান। এশিয়াটিক মাইন্ড শেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মোর্শেদ আলমের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় গানটি নির্মিত হয়। আলোর তেষ্টা, এসো সুন্দরে, এসো সত্যে, এসো আনন্দে, স্বপ্ন গড়তে, এসো এসো সুন্দরে, এসো সত্যে, এসো আনন্দে, স্বপ্ন গড়তে, এসো আধার সরিয়ে দে। প্রবাসের খবর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জলীয় কুড়ি শান্তি পুরস্কার প্রাপ্তির 48তম বার্ষিকী উপলক্ষে বিশ্ব শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান তুলে ধরার প্রয়াসে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধুর উপর ডকুমেন্টারি প্রদর্শন শেষে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এর সভাপতিত্বে প্রশাসনিক কর্মকর্তা সাজিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেরিত প্রবন্ধ পাঠ করেন প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মুর্শেদ, দ্বিতীয় সচিব হাসান মনিরুল মহিউদ্দিন। ভিন্ন এক খবর দিয়ে শেষ করতে চাই এখনকার মতো সংবাদ। ইকুয়েডর থেকে চিলি পর্যন্ত 5000 কিলোমিটার ছড়িয়ে থাকা ইনকা সভ্যতা ছিল আমেরিকার সবচেয়ে বড় সাম্রাজ্য। প্রযুক্তিতে বেশ উন্নত হলেও তারা লিখতে না জানায় তাদের সম্পর্কে বিশেষজ্ঞরা অনেক কিছুই জেনে উঠতে পারছিল না। এবার সেই রহস্যের সমাধান করে ফেলেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক ছাত্র। আরও শুনুন মার্জিয়া মান্নানের কাছে। পঞ্চদশ শতকে আমেরিকার সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল ইনকাদের। তাদের প্রযুক্তির ব্যবহারের নিদর্শন আজও বহন করে চলেছে মাচু পিচু শহর। অথচ ইনকাদের সবচেয়ে বড় খামতি ছিল লিখতে না পারা, যে কারণে ইনকাদের সম্পর্কে বিশেষজ্ঞরা অনেক কিছুই জেনে উঠতে পারছিলেন না। তবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র ম্যানি মিড্রানো তার শিক্ষক গ্যারির সাহায্যে ইনকাদের এই রহস্যের সমাধান করে ফেলেছেন। তাদের ধারণা, ইনকারা নিজেদের যাবতীয় তথ্য নাকি হরফে না লিখে সুতোয় গিট বেঁধে প্রকাশ করতেন। তাদের সমস্ত তথ্যের রেকর্ড রয়েছে গিট বাঁধা ওই রঙিন সুতোর মধ্যেই, যেগুলোকে খিপু বলা হতো। কি রঙের সুতো, কতগুলো গিট, দুটি গিটের মধ্যে দূরত্ব, এসব দেখেই তারা বুঝে যেতেন কি তথ্য রয়েছে তাতে। ইনকা সভ্যতা থেকে এরকম গিট বাঁধা দড়ি বা সুতোর খোঁজ আগেও পেয়েছেন বিশেষজ্ঞরা, কিন্তু এতদিন তার ভেতরে লুকিয়ে থাকা তথ্য বুঝে উঠতে পারেননি কেউ। মিড্রোনা এবং গ্যারি উত্তর পশ্চিম পেরুর সান্টা নদীর উপত্যকা থেকে 6 সেটের একটি ক্ষিপু উদ্ধার করেন। ওই এলাকার জনগণনা সংক্রান্ত একটি প্রাচীন বই পড়তে শুরু করে তারা বিস্ময়ের সাথে লক্ষ্য করে বইয়ে ওই সময়ে ওই এলাকার জনসংখ্যা, নারী পুরুষের সংখ্যা সহ বিভিন্ন বিষয়ে যা যা তথ্য রয়েছে, ক্ষিপুগুলোকে পর্যবেক্ষণ করলে বইয়ের তথ্যের সঙ্গে তার অনেক মিল পাওয়া যায়।
ক্ষিপগুলোকে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করলে ইনকা সভ্যতা সম্পর্কে আরও অনেক অজানা তথ্যের সন্ধান মিলবে বলেই অনুমান বিশেষজ্ঞদের। মার্সিয়া মান্নান, মাই টিভি। এরই সাথে সংবাদের একেবারে শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো মনে করিয়ে দিতে চাই আরও একবার। অর্ধেক যাত্রী নিয়ে চালু হলো দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ। যাত্রীদের স্বস্তি, জরুরি প্রয়োজন ছাড়া রেল ভ্রমণ না করার আহ্বান রেলমন্ত্রীর। এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস, সমুদ্র বন্দরের 2 নম্বর হুঁশিয়ারি সংকেত। বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা কম, জানালেন দুর্যোগ প্রতিমন্ত্রী। দেশে করোনা একদিনে আরও 25 জনের মৃত্যু শনাক্ত। 1441 সংক্রমণ বাড়ায় কাল থেকে চাঁপাইনবাবগঞ্জে 7 দিনের লকডাউন। নির্বাচনের আগ্রহ হারিয়েছে বিএনপি, দাবি সেতুমন্ত্রী। রোজিনার মুক্তিতে খুশি নয়, মন্তব্য তথ্যমন্ত্রীর। বাইরের মদদে ক্ষমতায়, অভিযোগ ফখরুলের। বেলারুশ সরকারের ভয়াবহ প্রতারণা, কট্টর সমালোচক সাংবাদিককে গ্রেপ্তারে। বিমানে বোমা থাকার অভিযোগে জরুরি অবতরণ। এবং কাল মিরপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। জিতলে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে টাইগাররা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbt নিউজ, এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla ও twitter/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বার্তা কক্ষ থেকে বিদায় নিচ্ছি মেহেদী হাসান খান। আর দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।